হোমিও সন্তানের অনলাইন অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করি। ধন্যবাদ আপনাকে। স্যার আমি মোহাম্মদ ইন্ডিয়া থেকে বলতেছি। আমার নাম আইনুল বাড়ি। আমি একেবারে নতুন ভর্তি হয়েছি। ধন্যবাদ। তারপর আর কে আছেন? স্যার আমার নাম মোহাম্মদ আবু রায়হান, আমি সাতক্ষীরা শ্যামনগর থেকে বলছি আর কি। ডিএসএমএস কোর্সে প্রথম বর্ষে ভর্তি হয়ে আছি কলেজে আর কি। আর ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। আমি ইসমত আরা সিমি। আমি এবার 3rd ইয়ারে পড়ছি এবং রাজশাহী থেকে বলছি। আপনাকেও ধন্যবাদ। আর কেউ আছেন? পরিচয় দিবেন। আসসালামু আলাইকুম। আজকের ক্লাস। ওয়ালাইকুম সালাম। স্যার আমি আজমল হোসেন আল আমিন, ডিএইচএমএস মোতাহার হোসেন হোমিও মেডিকেল কলেজ, সিরাজগঞ্জ। প্রথম বছর, একদম নতুন। ধন্যবাদ। আজকের ক্লাসটা আমরা ধরে নেন আমরা একটা ক্লাসরুমে উপস্থিত, আপনারা আমাকে দেখতেছেন, আমিও আপনাদেরকে দেখতেছি। ঠিক এভাবে আমরা ক্লাসটা করবো ইনশাআল্লাহ। আর আমাদের আজকের সাবজেক্টটা আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন, কেস টেকিং ও রেপার্টরি। মূলত আমরা যা কিছু শিখব, শেখার প্রত্যেকটা সাবজেক্টই গুরুত্বপূর্ণ, কিন্তু একটা বিষয় আছে যে সবকিছু একটা উদাহরণ দেই, যেমন আমার মা রান্না করলো, নানান রকম আইটেম দিয়ে রান্না করলো, সব রান্নাগুলো কিন্তু আমার খাওয়ার প্লেটে গিয়ে পরিবেশন হবে, তাই না? এখন এর মধ্যে, এই রান্নার মধ্যে যে পাতিলটা দিয়ে রান্না করা হলো সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে উপাদানগুলো, যেমন গরুর গোশত রান্না করছে, গরুর গোশত, তারপর তার মশলা, তেল, আদার্স বিষয়গুলো, ওই প্রত্যেকটা সাবজেক্টই কিন্তু গুরুত্বপূর্ণ। কিন্তু শেষে খাবার খাওয়ার জন্য আমার প্লেটে যে খাবারটা দেওয়া হলো, একেবারে পরিবেশনটা করা হলো আমার সামনে, সেটা সেই পরিবেশনের জন্যই আগেরকার সব রান্না, তাই না? বিষয়টা এরকম না? জি স্যার। হ্যাঁ, আমাদের আজকের সাবজেক্টটা হলো সেই পরিবেশন। আপনারা এতক্ষণ গাইনিকোলজি ক্লাস করেছেন, তারপর হোমিওপ্যাথির নিয়ম নীতি ক্লাস করেছেন ফার্স্ট ইয়ারে, তারপর আপনারা যে যত ক্লাসই করবেন সব ক্লাসের পরিবেশন, অর্থাৎ ক্লাস শেষে আমরা কি শিখলাম, সবকিছু অ্যাপ্লাই করা হবে এই কেস টেকিং ও রেপার্টরাইজেশনের মাধ্যমে। যদি কেস টেকিং করতে না পারি তাহলে কিন্তু আমরা অ্যাপ্লাইটা করতে পারবো না। অ্যাপ্লাইটাই হলো কেস টেকিং এর মাধ্যমে অ্যাপ্লাই হবে। আর এই কেস টেকিং এ আমরা কি পেলাম, সে পাওয়াটাকে সুন্দর করে সাজানো বা অ্যানালাইসিস করার জন্য লাগবে রেপার্টরি। তো রেপার্টরি দিয়ে অ্যানালাইসিস করার পর আমরা রুগীকে যখন ঔষধ দিব, সেই ঔষধটা অ্যানালাইসিস করার জন্য তো ঔষধ দিব, ওষুধটা কিভাবে দিব বা কি ঔষধ দিব সেইটাকে মূল্যায়ন করার জন্য আমাদের প্রয়োজন ম্যাট্রিয়া মেডিকা। তাহলে 3টা বিষয়, অর্থাৎ যেমন আমি যখন খাবার খেতে বসি, ধরুন আমি ভাত খাবো, ভাত, তরকারি, লবণ, এই 3টা বিষয় একসাথে মিলালে খাবারটা সুস্বাদু হবে, তাই না? এবং পানি, ভাত, তরকারি, লবণ, পানি, এই 4টা বিষয় আমার লাগবেই খাবারটা খেতে, তাই না? ঠিক আপনি সমস্ত শিক্ষা, সবকিছু, তরকারি পাকাইছেন মানে আপনি অ্যানাটমি শিখেছেন, ফিজিওলজি শিখেছেন, হোমিওপ্যাথির নিয়ম নীতি শিখেছেন, তারপর গাইনিকোলজি শিখেছেন, সব যা কিছু আপনারা শিক্ষা গ্রহণ করেছেন, এই শিক্ষা গ্রহণটাকে সঠিকভাবে অ্যাপ্লাই করতে হলে আমাদের 4টা বিষয় লাগবে। এক হলো কেস টেকিং, 2 রেপার্টরি, 3 ম্যাট্রিয়া মেডিকা, 4 অর্গানন। অর্গাননটা লবণের মতো, সবকিছু দিবেন, অর্গানন নাই কিন্তু তাহলে স্বাদ হবে না, বিষয়টা তাই না? তো
এই পুরো সাবজেক্টটা অর্থাৎ আমরা যা কিছু শিখবো ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত যা কিছু শিখবো, এই শেখাটাকে রোগীর কাছে অ্যাপ্লাই করার জন্য কেস টেকিং ও রেপার্টরাইজেশন এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সাবজেক্ট। আচ্ছা, তাহলে আমি কি বুঝাইতে চাইছি আপনারা একজন বলেন তো দেখি। স্যার, একটা আম, একটা কোনো কিছু তৈরি করার জন্য আমাদের যেসব সরঞ্জাম লাগে, তাছাড়া ইনকমপ্লিট হয় না। একটা সরঞ্জাম তৈরি করার জন্য বা খাবার বা যে কোনো, আমি একটা প্রেজেন্টেশন তৈরি করছি, সেই প্রেজেন্টেশনটাকে আমাকে সুন্দর হওয়ার লাগে কি লাগবে? অ্যাট ফার্স্ট আমার কম্পিউটার লাগবে, কম্পিউটারে ইন্টারনেট কানেকশন লাগবে, কানেকশনের পর মাউস লাগবে, কিবোর্ড লাগবে। সবকিছুকে আমি যখন এককভাবে তৈরি করব বা একটা জিনিস তৈরি করব, সেটাই হচ্ছে প্রেজেন্টেশন। এবং এই প্রেজেন্টেশনটা করার জন্য যেসব অর্গান মানে যেসব জিনিস একসাথে একত্রিত করা হচ্ছে, সেটাই হচ্ছে আমাদের মানে প্রেজেন্টেশনটাকে তৈরি করার মূল উপকরণ। এইরকম রেপার্টরিটা হচ্ছে এমন একটা জিনিস যেটাকে তৈরি করার জন্য আমাদের অর্গানন, ম্যাটেরিয়া মেডিকা, অ্যানাটমি, ফিজিওলজি সবকিছু পড়তে হবে, এবং সবকিছু পড়া হয়ে গেলে সেটা জিস্ট তৈরি হবে, সেটাই হচ্ছে রেপার্টরি। ধন্যবাদ স্যার। সেটা হচ্ছে কেস টেকিং উইথ রেপার্টরাইজেশন, কেস টেকিং ও রেপার্ট। তো সুন্দর, আপনি ডিফারেন্ট একটা উদাহরণ দিয়ে বুঝাতে পারছেন, আলহামদুলিল্লাহ। আপনার যথেষ্ট মেধা আছে, বোঝা যাচ্ছে। আপনি পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমি আরেকটা টপিক নিয়ে কথা বলি, পরবর্তী টপিক। আপনারা প্রস্তুত থাকবেন, আপনাদের কাছ থেকে রিভিউ নিব ওই টপিকটা আপনারা কতটুকু বুঝতে পারছেন। আমরা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার দুইটা ইয়ারের ক্লাস একসাথে করাবো। এই ক্লাসটা হবে প্রতি প্রতি মঙ্গলবার, ফার্স্ট ইয়ার এন্ড সেকেন্ড ইয়ার। গতকাল মঙ্গলবার গিয়েছে, গতকাল মঙ্গলবার হয়নি, আজকে একসাথে সব ক্লাস নেওয়ার জন্য। তো আগামী মঙ্গলবার থেকে ফার্স্ট ইয়ার এন্ড সেকেন্ড ইয়ার ক্লাস করবে। আপনাদেরকে কি শেখানো হবে? শেখানো হবে জেনারেল কেস টেকিং ও রেপার্টরাইজেশন, তারপর মানসিক কেস টেকিং ও রেপার্টরাইজেশন। হতে পারে এইভাবে, অল্টারনেটিং ভাবে, প্রথম এক সপ্তাহ শেখানো হবে জেনারেল কেস টেকিং ও রেপার্টরাইজেশন, তারপর দ্বিতীয় এক সপ্তাহ শেখানো হবে মানসিক কেস টেকিং ও রেপার্টরাইজেশন। আর থার্ড ইয়ার ও ফোর্থ ইয়ারে শেখানো হবে ইনভেস্টিগেটিভ কেস টেকিং ও রেপার্টরাইজেশন। ফোর্থ ইয়ারে আরেকটা সাবজেক্ট শেখানো হবে রোগ ভিত্তিক কেস টেকিং ও রেপার্টরাইজেশন। প্রত্যেকটা বিষয়ে আমি আপনাদের নিকট পরবর্তী স্লাইডে ডিটেলস উপস্থাপন করব। আপনাদেরকে 4টা সাবজেক্ট শেখানো হবে। আবারও আপনারা এখান থেকে দেখে দেখেই, স্ক্রিনে যা আছে এখান থেকে দেখে দেখে আপনারা আমাকে রিভিউ দিবেন যে আমরা আপনাদেরকে কি শেখাবো। ফার্স্ট ইয়ার এন্ড সেকেন্ড ইয়ারে শেখাবো জেনারেল কেস টেকিং ও রেপার্টরাইজেশন, মানসিক কেস টেকিং ও রেপার্টরাইজেশন। দুইটা ক্লাস একসাথেই হবে প্রতি মঙ্গলবার। ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারকে একসাথে করে রাত 10টায় হবে। এটা মনে রাখবেন, কারণ ফার্স্ট ইয়ার আপনারা জানেন তো প্রতি ক্লাস হয় আপনাদের 9টায়, তাই না? কিন্তু এই ক্লাসটা হবে রাত 10টায় একসাথে, ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারকে একত্রে করে। আর প্রতি বুধবার দিন আমরা থার্ড ইয়ার ও ফোর্থ ইয়ারকে একত্রিত করে শিখবো ইনভেস্টিগেটিভ কেস টেকিং ও রেপার্টরাইজেশন, রোগ ভিত্তিক কেস টেকিং ও রেপার্টরাইজেশন। আচ্ছা, এই সাবজেক্ট গুলো একজনে বলেন তো, আমরা কি সাবজেক্ট শিখবো এবং শেখাবো? ডিএইচএমএস ফার্স্ট ইয়ারে জেনারেল কেস টেকিং ও রেপার্টারাইজেশন, ও মানসিক কেস টেকিং ও রেপার্টারাইজেশন দ্বিতীয় সপ্তাহে। ডিএইচএমএস থার্ড ইয়ার এন্ড ফোর্থ ইয়ারে ইনভেস্টিগেটিভ কেস টেকিং ও রেপার্টারাইজেশন ও রোগ ভিত্তিক কেস টেকিং ও রেপার্টারাইজেশন। ধন্যবাদ আপনাকে। আমরা জেনারেল কেস টেকিং ও রেপার্টরাইজেশনে কি কি শিখবো?
এখানে প্রায় 14টি সাবজেক্ট থাকবে। 1 নাম্বার সাবজেক্ট হলো কেস টেকিং ইন অর্গাননস পার্সপেক্টিভ, অর্থাৎ অর্গাননের ভাষায় কেস টেকিং। তো আর সাধারণত 83 থেকে 104 পর্যন্ত যে অ্যাফোরিজম, এই অ্যাফোরিজমের সংক্ষিপ্ত বর্ণনাগুলো আমরা শিখব। হ্যাঁ, অর্থাৎ পুরা ডিটেইলস কিন্তু আমরা আপনাদেরকে বা আমার ক্লাসে উপস্থাপন করব না, কারণ আপনারা অর্গানন আপনাদের আলাদা সাবজেক্ট আছে, সেই টিচার আপনাদেরকে খুব বিস্তারিত ভাবে এই বিষয়ে আলোচনা করবে। আমি শুধু প্রয়োজনীয় কিছু বিষয় যেগুলো খুব সংক্ষেপে উপস্থাপন করা দরকার, একদিন এই সাবজেক্টটা নিয়ে আলোচনা করব আপনাদের নিকট। আর সবার শেষে আছে কি, রাইটিং এ পেশেন্ট প্রেসক্রিপশন, 14 নম্বরে আছে, তাই না? জি, অর্থাৎ আমরা প্রেসক্রিপশন কিভাবে লিখবো সেই বিষয়টা নিয়ে আলোচনা হবে একেবারে সবার শেষে। মাঝখানে যে 12টা সাবজেক্ট আছে, সেই সাবজেক্টগুলোর মধ্যে 2 নাম্বার সাবজেক্টটা রাইট এ পেশেন্ট কেস স্টাডি। হ্যাঁ, অর্থাৎ আমরা পেশেন্টের জন্য খাতায় কিভাবে লিখবো। অর্থাৎ প্রথমে নাম লিখবো, নামের পর বয়স লিখবো, আদার্স যে বিষয়গুলো আছে, হ্যাঁ, এই লেখার স্টাইলটাকে নিয়ে আলোচনা করা হবে একটা ক্লাসে। 3 থেকে 13 নম্বর পর্যন্ত যেই 11টা সাবজেক্ট আপনারা দেখতে পাচ্ছেন, লোকেশন, কজেশন, ডিউরেশন, সেন্সেশন, এক্সটেনশন, অ্যাপারেন্ট ডিসঅ্যাপিয়ার, কনকমিটেন্ট, অল্টারনেটিং, মেটাস্টেসিস, মডালিটি, হিস্টরি, এই 11টা সাবজেক্টকে আমরা এখানে একটা বিষয় ভুল হয়েছে, 2 থেকে না 3 থেকে হবে। 3 থেকে 13 নাম্বার পর্যন্ত বিষয়ে যে সাবজেক্টগুলো রয়েছে, এই সাবজেক্টগুলো দেখেন ডান পাশে, স্লাইডের ডান পাশে লেখা আছে রোগীকে কিভাবে প্রশ্ন করব, রোগীকে কি কি প্রশ্ন করব, রোগীরা কি কি উত্তর দিতে পারে, রোগীদের উত্তরের ভিত্তিতে কি কি রুব্রিক হতে পারে। আর রুব্রিক যেহেতু একটা ব্যাপক সাবজেক্ট, এটার একটা বইও হয়ে যাবে, আপনাদের ক্লাস করানোর সাথে সাথে একটা বই হয়ে যাবে। ওই বইয়ের মধ্যে একটা কিউআর কোড থাকবে, সেই কোডের মধ্যে সেই কিউআর কোডটাকে যদি আপনারা স্ক্যান করেন, স্ক্যান করে আমাদের ওয়েবসাইটে ঢুকে যাবেন, ওই ওয়েবসাইট থেকে রুব্রিক এবং রুব্রিকের ঔষধ আপনারা সেখান থেকে দেখতে পারবেন। তার মানে হলো কমপ্লিট একটা কেস টেকিং গাইড আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এটা 1 বছরে কমপ্লিট হইতেও পারে, আবার নাও হইতে পারে, 2 বছরও লাগতে পারে, কিন্তু আমার এখনকার সংগ্রাম হলো আপনাদের জন্য বা আমাদের জন্য, হোমিওপ্যাথি ডাক্তারদের জন্য একটা কমপ্লিট কেস টেকিং গাইড তৈরি করা। অর্থাৎ যে গাইডের মাধ্যমে আপনারা যে কোনো প্রশ্ন করতে শিখবেন, প্রশ্নের সম্ভাব্য উত্তরটাও আপনারা আগে থেকেই জানেন, এবং সেই উত্তরের এগেইনস্টে কি রুব্রিক হতে পারে সেটাও আপনারা আগে থেকে জানেন। তো রোগীকে শুধু প্রশ্ন করাটা শিখবেন, তারপর যথাসময়ে যথাস্থান থেকে উত্তর খুঁজে বের করা এবং রুব্রিক খুঁজে বের করা, এটাকে আমরা একটা টেকনিকে নিয়ে আসার চেষ্টা করব। এই টেকনিকে নিয়ে আসার জন্য অবশ্যই আপনাদের হেল্প প্রয়োজন, কারণ এখানে আপনারা পরামর্শ দিবেন, বুদ্ধি দিবেন। আমার যেটুকু বুদ্ধি আছে সেই বুদ্ধির সাথে আপনাদের বুদ্ধি জোড়া লাগিয়ে এটাকে একটা বিশাল বড় সমৃদ্ধ ভান্ডারে রূপান্তরিত করা হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা জেনারেল কেস টেকিং বলতে কি কি শিখবো এই বিষয়টা নিয়ে এর আগে যে 2জন রিভিউ দিয়েছেন, এই 2জন ছাড়া অন্য একজন রিভিউ দেন, যে এখান থেকে দেখেই দেন যে আমরা জেনারেল কেস টেকিং এ কি শিখবো। জি স্যার। স্যার প্রথম থেকে বলবো স্যার বিষয়গুলো? হ্যাঁ, জি বলেন। কেস টেকিং ইন অর্গানস পার্সপেক্টিভস, আপনার 2 নম্বরে হলো রাইটিং এ পেশেন্ট কেস স্টাডি, তারপর আছে লোকেশনস, কোসেশনস, ডিউরেশনস, আর আপনার হলো 6 নম্বরে হলো সেন্সেশনস, 7 নম্বরে হলো এক্সটেনশনস, 8 নম্বরে হলো অ্যাপেয়ার অ্যান্ড ডিসঅ্যাপেয়ার,
আর 9 নম্বরে হলো কনকমিটেন্ট, 10 নম্বরে হলো ওয়ালটেমেটিং, 11 অল্টারনেটিং। অল্টারনেটিভ, ওয়াল্টারনেটিভ নেটিং, সরি। 11 নম্বরে হলো মেটাস্টিস, 12 নম্বরে হলো মেটাস্টেসিস। মেটাস্টেসিস, 12 নম্বর হলো মোডালিটি, 13 নম্বর হলো হিস্টোরি, 14 নম্বর রাইটিং এ পেশেন্স প্রেসক্রিপশনস। জি স্যার। ধন্যবাদ আপনাকে। আর আমরা 2 নাম্বার থেকে ঠিক আছে, 2 নাম্বার থেকে 13 নাম্বার পর্যন্ত এই কথাটা ঠিক আছে, আমার কাছে ওই সময় মনে হয়েছিল ঠিক নেই। এই 2 নাম্বার থেকে 13 নাম্বার পর্যন্ত সাবজেক্টে আমরা প্রত্যেকটা রোগীকে কিভাবে প্রশ্ন করব, কি প্রশ্ন করব, তারপর রোগীরা কি কি উত্তর দিতে পারে, সম্ভাব্য উত্তর, রোগীদের উত্তরের ভিত্তিতে কি কি রুব্রিক হতে পারে, আর ওই রুব্রিকের সাজেশন দেওয়া থাকবে। সব রুব্রিক হয়তো বইয়ে দেওয়া সম্ভব হবে না, কিন্তু সব রুব্রিক আমরা তো ইসে দিতে পারি, ওয়েবসাইটে দিয়ে দিতে পারি, এবং সেটা কিউআর কোড স্ক্যান করে বা আমাদের ওয়েবসাইট থেকে, এই যে আমার যে একটা বই আছে হোসাইনি কিনোট, যে এরকম একটা অর্গানাইজড একটা বই, এটা একটা ইবুক, এখানে 242টা ঔষধ নিয়ে আলোচনা করা হয়েছে। প্রত্যেকটা ঔষধকে ব্যাপকভাবে আলোচনা করা হয়েছে। সেখানে ডিএইচএমএস ফার্স্ট ইয়ারের ওষুধগুলো নিয়ে আলাদা করে আলোচনা করা হয়েছে, সেকেন্ড ইয়ারের ওষুধগুলো নিয়ে আলাদাভাবে আলোচনা করা হয়েছে, এবং প্রত্যেক ইয়ারের ওষুধগুলো নিয়ে আলাদাভাবে আলোচনা করার ব্যবস্থা আছে। আবার সেখানে গ্রুপ রিমেডি গুলো নিয়ে আলোচনা করার জন্য, মানে গ্রুপ রিমেডি গুলো নিয়ে নতুন করে সাজানো হচ্ছে। তো মোটামুটি একটা ইবুককে কিন্তু অনেকভাবে ঢেলে সাজানো সম্ভব। যেটা বইকে অনেক রকম ভাবে ঢেলে সাজানো সম্ভব না, ইবুককে কিন্তু ঢেলে সাজানো সম্ভব। সেই কাজটাই আমরা আমাদের হোমিওপ্যাথির কল্যাণে, আমরা হোমিওপ্যাথি শিক্ষার্থীদের জন্য এই কাজটা আমরা হাতে নিয়েছি। ইনশাআল্লাহ এটা আমরা কমপ্লিট করব। এবার আসা যাক মানসিক কেস টেকিং ও রেপার্টরাইজেশনে কি থাকবে। মানসিক কেস টেকিং এ মোটা দাগে 3টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো ইন্টেলেকচুয়াল মানে বুদ্ধিমত্তা, তারপর আরেকটা হলো উইল পাওয়ার ইচ্ছা শক্তি, আর অ্যাফেকশন মমতা ভালোবাসা। মানুষের মন কিন্তু এই 3টা সাবজেক্ট দিয়ে বিকশিত হয়, তার বুদ্ধি, তার ইচ্ছা শক্তি, তার অ্যাফেকশন বা ভালোবাসা মমতা, এই 3টা দিয়ে মানুষকে আমরা বিবেচনা করি, মানুষকে আমরা সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করি। এই 3টা বিষয়কে সুন্দরভাবে মানে আপনারা দেখেন পরবর্তী লাইনে আছে 3টি বিষয়ে মোট 208টি টপিক নিয়ে আলোচনা করা হয়। তো আমি বিস্তারিত আমার পার্সোনালি থেকে আপনাদেরকে একটু দেখাই টপিক গুলোতে কি কি থাকতে পারে। এই যে আমরা ইন্টেলেকচুয়াল নিয়ে যে বিষয়টা আছে, এই ইন্টেলেকচুয়ালটা কিন্তু বিশাল বড় একটা সাবজেক্ট। যেমন চিন্তা শক্তি বৃদ্ধি, কেউ যদি ধরেন কোনো কিছু নিয়ে খুব ভাবতে পারে, চিন্তা করতে পারে, এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট, তাই না? এটার কয়টা রুব্রিক হইতে পারে, কিভাবে এই রুব্রিকটা আমরা কিভাবে প্রশ্ন করে বের করতে পারি, সেই প্রশ্নগুলো আমরা সাজাবো এবং ক্লাস নেব। এখানে তো এখন সাজানো নাই, রুব্রিক গুলো সাজানো আছে, কিন্তু এই রুব্রিক গুলো আমরা সাজানোর পাশাপাশি এগুলোর অনুবাদ করে ফেলবো, এবং প্লাস মানে এই যে রুব্রিক গুলো আছে এগুলোকে আমরা রোগীর কাছ থেকে বের করতে হলে কি প্রশ্ন করা লাগবে, সেই প্রশ্নগুলো কিন্তু আমরা এখান থেকে শিখে ফেলবো। আচ্ছা, তারপর চিন্তা শক্তি দুর্বল হলে, অর্থাৎ কেউ চিন্তা করতে দুর্বল, এটা তো ইন্টেলেকচুয়ালের ভিতরেই পড়ে, এই সাবজেক্টের রুব্রিক গুলো আলাদা করে করা আছে। চিন্তা করা কষ্টকর, এটার মধ্যে যেমন এর মধ্যে চিন্তা করা কষ্ট, যেমন পড়তে কষ্ট, এটাও তো একটা সাবজেক্ট, তাই না? অনেক মা কিন্তু
বা তার বাচ্চাদের নিয়ে আমাদের কাছে আসে যে চিন্তা করা কষ্ট বা পড়তে কষ্ট, লিখতে কষ্ট, হিসাব করতে কষ্ট, সময় নির্ধারণ করতে কষ্ট, স্থান নির্ধারণ করতে কষ্ট, মাত্রা ও দূরত্ব নির্ধারণ করতে কষ্ট বা ভুল করে, নিজের পরিচয় সংক্রান্ত বিভ্রান্তি, নিজেরই ভুলা যায়, মানুষ শনাক্ত করতে ভুল করে, মানসিক অবসাদ, ধ্যান বা অন্তর্দর্শন। এটার মধ্যে ইন্টেলেকচুয়ালের মধ্যে আরেকটা সাবজেক্ট হলো কন্ডিশন, যেমন কৌতূহল কোনো বিষয়ে, হ্যাঁ, তারপরে কৌতূহল শূন্যতা, যত্ন বা মনোযোগ, অবহেলা, অমনোযোগ, তারপরে ফ্যাকাল্টি, দক্ষতা, যেমন বিশ্বাস করার প্রবণতা, অবিশ্বাস করা কোনো কিছুতে, বুদ্ধিমত্তা। এই যে এইভাবে আমরা প্রত্যেকটা সাবজেক্টকে 208টা টপিকে বিভক্ত করে ফেলেছি মাইন্ডকে, অর্থাৎ পুরো মাইন্ড অধ্যায়টাকে আমরা 208টা টপিকে বিভক্ত করে পড়বো ইনশাল্লাহ। হয়তো 1 বছরে আমরা আপনাদেরকে পুরো সাবজেক্টটা শেষ করে দিতে পারবো কিনা জানি না, কারণ অনেক তো সাবজেক্ট, তাই না? তবে উল্লেখযোগ্য বিষয়গুলোকে আমরা শেষ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে বুঝতে পারছেন এখানে কিন্তু এই 3টা মানে মাইন্ডের 3টা বিষয় মানে 3টা বিষয় না, মাইন্ডের 3টা বিষয় মানে অনেক কিছু, অনেক পুরো মাইন্ড অধ্যায়টা, মাইন্ড চ্যাপ্টারটাকে আমরা এখানে শেষ করে দেওয়ার চেষ্টা করবো। তারপরের সাবজেক্টটা হয়েছে থার্ড ইয়ারে এবং ফোর্থ ইয়ারে যে বিষয়গুলোর মধ্যে একটা বিষয় হলো ইনভেস্টিগেটিভ কেস টেকিং ও রেপার্টরাইজেশন। ইনভেস্টিগেটিভ কেস টেকিং বলতে কি বোঝায়? এটা খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। ইন্টারেস্টিং কি আমি যেটা আপনাদের নিকট প্রমাণ করতে চাচ্ছি সেটা হলো ডায়াবেটিস, তারপর ব্লাড প্রেশার, ব্লাডের পালস, হার্টের রিদম ও শব্দ, লাং বা ফুসফুসের রিদম, শব্দ ও শ্বাস প্রশ্বাস, চুলের রং, চুল পাকা কিনা, চুল উঠা, চুলের উকুন, চুলের খুশকি, চর্ম উদ্ভেদ, মানে চর্মের শরীরে গোটাগাটি, দাগ ও শরীরের চামড়ার আর্দ্রতা, আমাদের নখের বর্ণ, নখের পুরুত্ব, নখের অস্বাভাবিকতা, মুখমণ্ডলের অবয়ব, তারপর তৈলাক্ত অবস্থা, মুখে ব্রণ, মুখের দাগ, মুখের আর্দ্রতা, চোখের রং, চোখের পলক ফেলা, চোখের দাগ ও ছানি, নাকের পলিপ, উপাস্থি ও আর্দ্রতা, নাকের প্রদাহ, কানের প্রদাহ, কানের খল ও কানের পর্দা, আমাদের মুখের জিহ্বা, দাঁত, মাড়ি, তালু ও টনসিল। এই বিষয়গুলো কিন্তু আমরা চোখে দেখে, অর্থাৎ রোগী না বললেও ইনভেস্টিগেশন করতে পারি, তাই না? অর্থাৎ রোগীর কাছ থেকে কোনো কিছু শুনলাম না, তারপরে আমরা কি দেখব? যেমন ব্লাড প্রেশার, রোগীর মুখে শুনতে হবে না আপনি ব্লাড প্রেশারটা মেপে বলতে পারবেন? মেপে বলতে পারবো স্যার। আচ্ছা, পালস আপনি আপনার রোগীর কাছ থেকে শুনতে হবে না রোগীর পালস মেপে আপনি বলতে পারবেন? পালস মেপে বলতে পারবো। আচ্ছা, রোগীর যদি ডায়াবেটিস হয়, রোগীর মুখে ডায়াবেটিস বলতে হবে না আপনি ডায়াবেটিস পরীক্ষা করে বলতে পারবেন যে তার ডায়াবেটিস হয়েছে? ওটা পরীক্ষা করতে হবে স্যার, প্যাথোলজিক্যাল টেস্ট। প্যাথোলজিক্যাল টেস্ট করবেন, তারপর রোগীর কাছ থেকে সিমটম নেবেন। হ্যাঁ, ফুসফুসের তারপর ডায়াবেটিস হলে প্যাথোলজিক্যাল টেস্ট যখন নিয়ে আসবে তারপরও কিন্তু আমাদের ইনভেস্টিগেশনের প্রয়োজন হয়। একজন ডায়াবেটিসের রোগীর তার প্রস্রাব ইনভেস্টিগেশন করতে হয়, তারপর তার পেট ইনভেস্টিগেশন করতে হয়, তার চোখ ইনভেস্টিগেশন করতে হয়, তারপর জিহ্বা ইনভেস্টিগেশন করতে হয়। হ্যাঁ, অনেক কিছু ইনভেস্টিগেশন করতে হয়। এই ইনভেস্টিগেশন গুলো আমরা এখান থেকে শিখবো। কিভাবে কি শিখবো? ডায়াবেটিসের ইনভেস্টিগেশন, অর্থাৎ আপনাকে রোগী বলে নাই কিন্তু আপনি রোগীর কাছ থেকে সিমটম নিবেন, এইটাই হলো ইনভেস্টিগেটিভ টেস্টিং। বুঝাতে পারছি বিষয়টা? এই বিষয়টা আমরা থার্ড ইয়ার এন্ড ফোর্থ ইয়ারে পড়াবো এবং প্রত্যেকটা বিষয়ে আমরা রোগীকে কিভাবে প্রশ্ন করব, কি প্রশ্ন করব, রোগীরা কি উত্তর দিতে পারে তার একটা সম্ভাব্য তালিকা, রোগীদের উত্তরের ভিত্তিতে কি রুব্রিক হতে পারে তার একটা সম্ভাব্য সাজেশন, এবং এই সাজেশনের পাশাপাশি একটা কিউআর কোড থাকবে, সেটা স্ক্যান করে আপনারা ঔষধগুলো আমাদের ওয়েবসাইট থেকে দেখতে পারবেন।
আচ্ছা, এটা গেল আমাদের থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারের একটা সাবজেক্ট। থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারের আরেকটা সাবজেক্ট হলো আম, সর্বাধিক আক্রান্ত 20টি রোগের কেস টেকিং ও তার রেপার্টরাইজেশন আমরা শিখবো হাতে কলম। অর্থাৎ ধরুন আমরা ডায়াবেটিস নিয়ে কথা বলেছি, ডায়াবেটিসের কেস টেকিং আমরা কিভাবে করব হাতে কলমে শিখবো। হ্যাঁ, এবং তার আরেকটা রোগ হতে পারে হাইড্রোসেফালাস, তার কেস চেকিং কিভাবে করব এবং কিভাবে রুগী দেখব, একেবারে হাতে কলমে আমরা 20টা রোগ নিয়ে হাতে কলমে শিখবো। তারপর আরো কিছু রোগ যেমন পাইলস, তারপর মাথা ব্যথা, মাইগ্রেশন, যেই রোগগুলো একেবারে বহুল প্রচলিত রোগ, অর্থাৎ খুব বেশি আক্রান্ত হচ্ছে, ওই রোগগুলো নিয়ে ওই রকম 20টা রোগ নিয়ে আমরা কেস টেকিং করবো এবং শিখবো হাতে কলমে। একেবারে ফোর্থ ইয়ার, যেহেতু থার্ড ইয়ার ফোর্থ ইয়ার আপনারা আপনাদের মাধ্যমে আপনারা এখান থেকে পাশ করে যাওয়ার পরে, অর্থাৎ আপনাদের কোর্স শেষ হওয়ার পরেই তো হোমিওপ্যাথিটাকে নিয়ে আপনারা সুন্দরভাবে সামনে এগিয়ে যাবেন, তাই না? এবং আপনারা চেম্বার দিবেন, তো চেম্বার দিতে যেন কষ্ট না হয় সেই বিষয়টাকে আমরা এখানে করব, কি বলে, সর্বাধিক অ্যাপ্লাই করার চেষ্টা করব। তাহলে আমাদের জার্নিটা কিন্তু অনেক বড়। এটা বুঝাতে পারছি? বিষয়টা বুঝতে পারছেন আপনারা? জি স্যার, জার্নিটা বড়, কিন্তু ওই আপনি আরেকটু কথা বললেন, ওইটা একটু কেমন লাগলো স্যার, যে 1 বছর বা 2 বছরের মধ্যে এই কেস টেকিং এবং রেপার্টারাইজেশন যে বিষয়টা, ওইটা শেষ করবেন। বইয়ের ব্যাপারটা বলছি, বইটা শেষ করতে পারবো কিনা সেটা বলছি। হ্যাঁ, আর এইখানে অনেক সাবজেক্ট, তো জার্নি তো বিশাল বড় জার্নি। তো এই জার্নির প্রত্যেকটা বিষয়ে হয়তো আপনাদেরকে 1 বছরে পড়ায় শেষ করা যাবে না, কিন্তু ধারণা তো দেওয়া যাবে। স্যার, ব্যাপারটা হচ্ছে আমরা যেহেতু শিখতে আসছি স্যার, আমার অনুরোধ যে আমরা যেমন ক্লাসে পরীক্ষা এসে গেছে, ওই সিলেবাসটা কভার করি। এইটা তো এই রেপার্টারাইজেশন এবং কেস টেকিং, এটা তো সিলেবাস কভার না, এটা আমরা যাতে দক্ষ জনশক্তি হতে পারি, এটাই আপনার কাছে আমাদের দাবি স্যার। হ্যাঁ, এটা আমারও চেষ্টা, ইনশাল্লাহ এটাকে বাস্তবায়ন করার জন্য যেখানে যা দরকার আমরা তাই করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আগামী মঙ্গলবার দিন ক্লাসটা, আগামী মঙ্গলবার এবং বুধবার, মঙ্গলবার ক্লাস হবে ফার্স্ট ইয়ার এন্ড সেকেন্ড ইয়ার একসাথে, বুধবার ক্লাস হবে থার্ড ইয়ার এন্ড ফোর্থ ইয়ার একসাথে। তো আমরা ওই ক্লাসের আগেই আমরা যে বিষয়গুলো দুইটা, মানে ফার্স্ট ইয়ার টু ফোর্থ ইয়ার পর্যন্ত কমন যে সাবজেক্ট, এই কমন সাবজেক্ট হলো অর্গাননের আলোকে কেস টেকিং। এটা হলো কমন, ফার্স্ট ইয়ারও শিখবে, ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার সবাই শিখবে। আর আরেকটা কমন সাবজেক্ট, সেটা হলো রেপার্টরি সংক্রান্ত প্রাথমিক জ্ঞান। এই সাবজেক্টটাও সবাই শিখবে, কমন। কারণ আপনি রেপার্টরি সংক্রান্ত প্রাথমিক জ্ঞান যদি আপনার আমার জানা না থাকে তাহলে তো হলো না। হ্যাঁ, কারণ আমাদের সাবজেক্টের নামই তো হলো কেস টেকিং ও রেপার্টরাইজেশন, তাই না? তাহলে দুইটা সাবজেক্ট। এখন কেস টেকিং নিয়ে আমাদের মহাত্মা হেনিম্যান কি বলছেন সেটা সবার জন্য কমন। কি বলে, 83 থেকে 104 নাম্বার অ্যাফোরিজম পর্যন্ত যে কথাগুলো আছে, এই কথাগুলো আমরা আগামী ক্লাসে, অর্থাৎ মঙ্গলবার দিন এবং বুধবার দিন আমরা শিখব। এইখানেই অর্থাৎ যেই মৌলিক প্রশ্নগুলো থাকে, যেমন কেস টেকিং কি, কেস টেকিং কেন এত গুরুত্বপূর্ণ, তারপরে একদৌশিক রোগের কেস টেকিং, মহামারী রোগের কেস টেকিং, তারপর টোটালিটি সিমটম বলতে কি বুঝে, সবগুলো বিষয় কিন্তু এর ভিতরেই এইখানেই, অর্থাৎ আমরা যখন অর্গাননের আলোকে কেস টেকিং আলোচনা করব, এর ভিতরেই সব আছে। আলাদা আলাদা করে আর শেখা লাগবে না, আলাদা আলাদা করে প্রশ্ন করে শেখা লাগবে না। আমরা একটা ক্লাসের ভিতরে মোটামুটি সংক্ষেপে বিষয়টাকে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা,
আজকে আমরা একটু সংক্ষেপে রেপার্টরি শিখে ফেলি। কারণ রেপার্টরি সাবজেক্টটা কি, বিষয়টা আপনাদের নিকট উপস্থাপন করে আজকে আমি আমার ক্লাসটা শেষ করে দিব। আর আগামী ক্লাসে আমরা কি শিখবো? অর্গাননের আলোকে, খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট, অর্গাননের আলোকে কেস টেকিং, অর্থাৎ 83 থেকে 104 পর্যন্ত অ্যাফোরিজমকে সামারাইজ করব, অর্থাৎ একেবারে সংক্ষেপে 1 ঘন্টার ভিতরে আপনাদেরকে শেখায় দেওয়ার চেষ্টা করব। খুবই গুরুত্বপূর্ণ, কারণ এত বড় বিশাল করে না বলে, অর্থাৎ এই সাবজেক্টটাকে মানে 1 সপ্তাহ 7 দিন ক্লাস করলেও শেষ হবে না। হ্যাঁ, এত এত সাবজেক্ট এখানে আছে প্রত্যেকটা। যেমন মহামারী রোগীর জন্য কিভাবে কেস টেকিং করব, এই কথাটাকে নিয়ে একদিন ক্লাস করা যায়। আবার একদৌশিক রোগী হলে কিভাবে কেস টেকিং করব, মায়াজমেটিক কেস টেকিং কিভাবে করব, তারপর ইত্যাদি ইত্যাদি। এই প্রত্যেকটা ক্লাসকে কিন্তু একসাথে আলাদা আলাদা করা যায়। কারণ এই যে একটা কথা কিছুক্ষণ আগে যে রণজিৎ বাবু বললেন যে আমাদের তো শেষ করতে হবে, তাই না? তো শেষ করতে হলে আমরা যদি ছোট ছোট বিষয়গুলোকে নিয়ে যদি বসে থাকি, তাহলে কিন্তু আমরা শেষ পর্যন্ত সিলেবাস শেষ করতে পারবো না। এজন্য বিশাল সমুদ্রটাকে বা বিশাল বড় সাবজেক্টটাকে অল্প করে মোট সামারাইজ করতে পারাটাও কিন্তু একটা সফলতা, তাই না? আমরা এক ক্লাসে শেষ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আগামী মঙ্গলবার এবং বুধবারে। তো আজকে রেপার্টরি নিয়ে আমি যে বিষয়টা উপস্থাপন করবো, একেবারে রেপার্টরি প্রাথমিক জ্ঞান বলতে আমরা কি বুঝি, রেপার্টরি কাকে বলে। হোমিওপ্যাথিতে রোগী চিকিৎসায় সঠিক ঔষধ নির্বাচনের সুবিধার্থে মানব দেহ ও মনের সকল প্রকার কষ্টকর ও সুখকর লক্ষণের ভিত্তিতে সদৃশ ঔষধাবলীর নাম যে পুস্তকে ধারাবাহিকভাবে আবিধানিক পদ্ধতিতে সজ্জিত থাকে তাকে রেপার্টরি বলে। রেপার্টরি এমন একটি ঔষধ ভান্ডার যা হোমিওপ্যাথিক চিকিৎসার নির্দেশক এবং সদৃশতম ঔষধটি ম্যাট্রিয়া মেডিকার মহাসমুদ্র হতে খুঁজে বাহির করার জন্য সবচেয়ে কার্যকরী একটি পন্থা। এটা তো আমি আমার ভাষায় বললাম, বা একটা বইয়ের ভাষায় কথাটা বলে ফেললাম। এই ভাষাটাকে আপনি আপনার ভাষায়, অর্থাৎ আপনারা যারা শুনতেছেন তাদের মধ্য থেকে একজন নিজের ভাষায় আমাকে বুঝান। বইয়ের ভাষায় বলা দরকার নেই, নিজের ভাষায় আমাকে বুঝান। রেপার্টরি কাকে বলে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার সামনে বইয়ের ভাষাটা আছে, হ্যাঁ, এই বইয়ের ভাষাটা থেকে নিজের ভাষায় আমাকে বুঝাবেন। তাহলে দেখা গেল যে আপনি যে বুঝাচ্ছেন এটা অন্যরা শিখে গেল। জি প্লিজ কন্টিনিউ। একটু চেষ্টা করি ছোট করে। সেটা হচ্ছে রেপার্টরি হচ্ছে সেই গ্রন্থ বা সূচিপত্র যেখানে একটি রুব্রিকের বিপরীতে কতগুলো মেডিসিন আছে তা নির্দেশ করে। বা এই যে উপরে যে সংজ্ঞা, সেই সংজ্ঞার আলোকে যদি বলি যে রোগীর কষ্টকর লক্ষণ বা উপসর্গগুলো সদৃশ ওষুধ নির্বাচনের জন্য যে সূচিপত্র, কষ্টকর না শুধু সুখকর, হ্যাঁ হ্যাঁ, লক্ষণগুলো সদৃশ যে রুব্রিক সজ্জিত থাকে সেটাই হচ্ছে রেপার্টরি। এবং এটা কিভাবে সজ্জিত থাকবে? এটা ধারাবাহিক ভাবে বা আবিধানিক ভাবে, অর্থাৎ আমরা যে ডিকশনারির কথা বলি না, অভিধান বলতে কি বুঝি আমরা, যদি বাংলায় ডিকশনারি হয় তাহলে সরেও দিয়ে আগে, তারপর সরেয়া, তারপর রশ্মির শব্দগুলো, তাই না? হ্যাঁ, আর ইংলিশে যদি আমরা চিন্তা করি তাহলে এ দিয়ে আগে, বি দিয়ে আগে, সি দিয়ে আগে, তাই না? তো রেপার্টরি তো ঠিক এভাবে সাজানো থাকে আবিধানিক ভাবে, অর্থাৎ এ দিয়ে আগে, বি দিয়ে তারপরে সিমটম গুলোকে যেন আমি খুব সহজেই খুঁজে পাই। রেপার্টরি আর ম্যাট্রিয়া মেডিকা দুইটা কিন্তু একই জিনিস, কিন্তু বিন্যাস ভিন্ন। আচ্ছা, বিন্যাস ভিন্ন কি? রেপার্টরিকে যদি আমরা সহজ ভাবে বলি, রেপার্টরি হলো লক্ষণের বিপরীতে ঔষধ সমূহ, আর ম্যাট্রিয়া মেডিকা হলো ঔষধের বিপরীতে লক্ষণ সমূহ। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। এই কথাটা আপনারা নিতে পারছেন কিনা অন্য একজন বলেন। আমি যে কথাটা বলছি, হ্যাঁ, রেপার্টরি হলো লক্ষণের বিপরীতে
ঔষধ সমূহ, একেবারে সহজ বাংলায়, সহজ কথায়। আর ম্যাট্রিয়া মেডিকা হলো ঔষধের বিপরীতে লক্ষণ সমূহ। আবার বলি, লক্ষণ আর ঔষধ, আমরা ম্যাট্রিয়া মেডিকা তো পড়ি, তাই না? জি স্যার। ম্যাট্রিয়া মেডিকা বা হোমিওপ্যাথির মূল সাবজেক্ট কি? লক্ষণের বিপরীতে ঔষধ, টোটালিটি লক্ষণে ঔষধ, তাই না? জি আচ্ছা, তাহলে লক্ষণ যদি আগে হয়, লক্ষণের বিপরীতে, মানে একটা লক্ষণের বিপরীতে কি কি ঔষধ হবে তার একটা তালিকা থাকবে, এটার নাম হলো রেপার্টরি। ল্যাবরেটরি। আর ম্যাট্রিয়া মেডিকা একটা ঔষধের এগেইনস্টে কি কি লক্ষণ আছে তার তালিকার নাম হলো ম্যাট্রিয়া মেডিকা। ম্যাট্রিয়া মেডিকা। হ্যাঁ, দুইটা বই কিন্তু একটা আরেকটার সম্পূরক, আলাদা কিছু না। হ্যাঁ, আমাদেরকে ভীতি সৃষ্টি করার জন্য যারা রেপার্টরি বুঝে না, তারা এটার একটা নেগেটিভ মার্কেটিং এখানে করে, কারণ আঙ্গুর ফল টক, তাই না? আচ্ছা, তো একজন বর্ণনা দেন এই কথাটা, রেপার্টরি এবং ম্যাট্রিয়া মেডিকা তুলনামূলক আলোচনা। হ্যাঁ, ম্যাট্রিয়া মেডিকা কি এবং রেপার্টরি কি? আমি যে কথাটা বলছি যে রেপার্টরি হলো লক্ষণের বিপরীতে ঔষধের তালিকা বা ঔষধ সমূহ। হ্যাঁ, আর ম্যাট্রিয়া মেডিকা হচ্ছে ঔষধের বিপরীতে লক্ষণের তালিকা বা লক্ষণ সমূহ। এই বিষয়টা মানে যারা বলছেন তারা ছাড়া অন্য একজন বলেন। ম্যাটেরিয়া মেডিকা হচ্ছে ঔষধের আলোকে এই লক্ষণ, আর রেপার্টরি হচ্ছে লক্ষণের আলোকে ঔষধ, বিপরীতে অনুযায়ী ঔষধ সমূহ। আমি বলি, ঠিক আছে, ধন্যবাদ, সুন্দর পেরেছেন। হ্যাঁ, আরেকজন বলতেছেন, বলেন। ল্যাবরেটরি হলো লক্ষণের বিপরীতে ঔষধ সমূহ, আর ম্যাট্রিয়া মেডিকা হলো মেডিসিনের বিপরীতে লক্ষণ সমূহ। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা শেষ করে দিব, আমাদের সময় প্রায় শেষ হয়ে আসতেছে। পরের স্লাইডটাতে যাই। রেপার্টরি কত প্রকার ও কি কি, এই বিষয়টা আমাদের জানতে হবে। এটুকু জানলে আমাদের বেশি বিস্তারিত, অর্থাৎ এমন কিছু পড়ার দরকার নাই যেগুলো আমাদের দরকার, মানে যেগুলো আমরা ব্যবহার করি না, তাই না? বেশি প্রশ্ন, বেশি শিখা, বেশি যেটা ব্যবহার হয় না সেটা শিখা আমাদের দরকার নেই। তো প্রথম কথা হলো রেপার্টরি কত প্রকার, এটা আমাদের জানতে হবে। তো রেপার্টরি প্রথমত দুই প্রকার বা প্রধানত দুই প্রকার। একটা হলো লাক্ষণিক রেপার্টরি, দ্বিতীয় হলো নৈদানিক বা ক্লিনিক্যাল রেপার্টরি। এই দুইটা জানলেই চলবে। বর্তমানে বাকিগুলো যেমন সাধারণ, নৈদানিক, নির্ঘণ্ট রেপার্টরি, কার্ড রেপার্টরি, যে টোটাল যে 5টা বিষয় বলা হয়েছে, 3 নাম্বার, 4, 5, 6 নাম্বার, টোটাল 6টা। হ্যাঁ, যে নির্ঘণ্ট রেপার্টরি, তারপর কার্ড রেপার্টরি, সিনথেটিক রেপার্টরি, কম্পিউটারাইজড রেপার্টরি। এর মধ্যে 6 নাম্বারটা ব্যবহার হয়, মাঝখানে 3টা ব্যবহার হয় না। নির্ঘণ্ট রেপার্টরি, কার্ড রেপার্টরি, সিনথেটিক রেপার্টরি, এগুলো ব্যবহার হয় না, এগুলোর আলোচনারও দরকার নেই, এগুলো ওল্ড হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু কম্পিউটারাইজড রেপার্টরি এটা ব্যাপকভাবে ব্যবহার হয়, অর্থাৎ আমরা যে কম্পিউটারে যে সফটওয়্যার ইউজ করি, এই সফটওয়্যারটাই হলো কম্পিউটারাইজড রেপার্টরি। কিন্তু এই কম্পিউটারাইজড রেপার্টরির মৌলিক জায়গা হলো লাক্ষণিক রেপার্টরি এবং নৈদানিক রেপার্টরি। লাক্ষণিক রেপার্টরি কি? আমরা যে ক্যান্ট রেপার্টরি পড়ি, সিনথেসিস রেপার্টরি পড়ি, এই ক্যান্ট ও সিনথেসিস রেপার্টরি হলো লাক্ষণিক রেপার্টরি বা সাধারণ রেপার্টরি। বুঝাতে পারছি বিষয়টা? আচ্ছা, এখানে ক্লিনিক্যাল সিমটম তো অবশ্যই আছে, ক্লিনিক্যাল সিমটম আছে, কিন্তু ক্লিনিক্যাল ধারাবাহিকতায় একে সাজানো হয়নি, এটাকে লক্ষণের ভিত্তিতে সাজানো হয়েছে, ক্লিনিক্যাল নামগুলো দিয়ে সাজানো হয়। আচ্ছা, আর নৈদানিক রেপার্টরি, ক্লিনিক্যাল রেপার্টরি কোনটা? ক্লিনিক্যাল রেপার্টরি হলো মার্ফি রেপার্টরি আর হলো বুরিক রেপার্টরি। এই দুইটা রেপার্টরি কিন্তু ক্লিনিক্যাল রেপার্টরি। বুরিক রেপার্টরি শুধুমাত্র ক্লিনিক্যাল রেপার্টরি, মানে এটাকে লাক্ষণিক রেপার্টরি বলা যায় না, এটাকে ক্লিনিক্যাল রেপার্টরি হিসেবে এটাকে বিবেচনা করা হয়। কিন্তু মার্ফি রেপার্টরি লাক্ষণিক রেপার্টরি প্লাস ক্লিনিক্যাল রেপার্টরি, দুই রকম রেপার্টরিকে একসাথে করে, অর্থাৎ এটাকে কম্বাইন করা হয়েছে। অর্থাৎ এটাতে ক্যান্ট রেপার্টরির যতগুলো সিমটম, সবগুলো সিমটম
এই মার্ফি রেপার্টরিতে দেওয়া আছে, প্লাস ক্লিনিক্যাল রেপার্টরির যে সিমটম বিন্যাস অর্থাৎ সাজানোর যে বিন্যাস, হ্যাঁ, যে ক্লিনিক্যাল ভাষাগুলো দিয়ে রেপার্টরিকে সাজানো, সেই ভাষাগুলো এর মধ্যে আছে। অর্থাৎ আমরা মার্ফি রেপার্টরিকে একটা আদর্শ রেপার্টরি বলতে পারি, যে রেপার্টরির মধ্যে কি আছে, জেনারেল রেপার্টরিও আছে, অর্থাৎ লাক্ষণিক রেপার্টরি আছে এবং ক্লিনিক্যাল রেপার্টরি আছে। ক্লিনিক্যাল রেপার্টরি আছে। এজন্য আমরা আপনাদেরকে এই রেপার্টরি শেখানোর ক্ষেত্রে মার্ফি রেপার্টরিটাকে বেছে নিব, মার্ফি রেপার্টরি থেকে শেখাবো। কেন শেখাবো মার্ফি রেপার্টরিতে? কারণ এর মধ্যে জেনারেল রেপার্টরিও আছে এবং ক্লিনিক্যাল রেপার্টরিও আছে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম কোন রেপার্টরি শিখবো আজকের ক্লাসে, এবং আমরা বুঝতে পারলাম যে যে রেপার্টরির গুরুত্বটা কি বা রেপার্টরি কি। রেপার্টরি মূলত ম্যাট্রিয়ামেডিকাই, হ্যাঁ, ম্যাট্রিয়ামেডিকার একটা ডিকশনারি। রেপার্টরিকে আমরা আরো সহজ করে যদি বলি, রেপার্টরি হলো ম্যাট্রিয়ামেডিকার একটা ডিকশনারি। ঠিক আছে, আচ্ছা, এইখানে আরেকটা বিষয় আমাদের খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো রুগী যখন আপনার কাছে আসে তখন কি রুগী আপনাকে ঔষধ বলে না লক্ষণ বলে? লক্ষণ বলে। লক্ষণ বলে। রুগী বলতেছে আমার মাথা ব্যথা, মানে পাখার বাতাস, অর্থাৎ আমি যদি পাখার নিচে কিছুক্ষণ বসি তাহলে আমার মাথা ব্যথা হয়ে যায়। এটা কি বলতেছে? রুগী এই কথাটা বললো। এই কথাটা কি লক্ষণ না এই কথাটা ঔষধ? লক্ষণ স্যার। আচ্ছা, লক্ষণ। রুগী যেহেতু আমার কাছে প্রথমে এসে লক্ষণ বলতেছে, আমার কাছে ম্যাট্রিয়ামেডিকা দুই সিস্টেমের ম্যাট্রিয়ামেডিকা আছে। একটা সিস্টেম হলো লক্ষণের বিপরীতে ঔষধ সমূহ, আরেকটা সিস্টেম হলো ঔষধের বিপরীতে লক্ষণ সমূহ। দুইটাই কিন্তু ম্যাট্রিয়ামেডিকা। তো রুগী যখন আমার নিকট এই কথাটা বলল যে ফ্যানের নিচে বা বাতাসে আমি যদি বেশিক্ষণ থাকি তাহলে আমার মাথা ব্যথা হয়ে যায়, এই কথাটা কি লক্ষণ না ঔষধ? লক্ষণ। লক্ষণ। তাহলে লক্ষণের বিপরীতে ঔষধ এই বইটা আমাকে আগে শিখতে হবে, না ঔষধের বিপরীতে লক্ষণ এই বইটা আমাকে আগে শিখতে হবে? লক্ষণের যুক্তি কি বলে? ঔষধ। লক্ষণের বিপরীতে ঔষধ, এটা আগে শিখতে হবে। এইটা আগে শিখতে হবে। যারা এই বিষয়টা আগে না শিখে ম্যাট্রিয়ামেডিকাকে আগে শিখেন বা ম্যাট্রিয়ামেডিকাকে বেশি গুরুত্ব দিয়ে শিখেন, হ্যাঁ, তারা কিন্তু ফেল করবে। উপযুক্ত ক্ষেত্রে ঔষধ প্রয়োগ করতে ফেল করবেন, কারণ আপনি আপনার ভিত্তিটাকে তৈরি করছেন ঔষধের উপরে, সিমটমের উপরে না। আমাদেরকে বলা হয়েছে টোটালিটি সিমটমে ঔষধ দিতে। আপনি সিমটমের উপরে আপনার বেসটাকে, ভিত্তিটাকে, অর্থাৎ জ্ঞানের ভিত্তিটাকে তৈরি করেন নাই, আপনি ঔষধ অ্যাপ্লাইয়ের উপরে ভিত্তি করে জ্ঞানের ভিত্তিটাকে তৈরি করছেন। ম্যাথমেটিক অবশ্যই লাগবে। যখন আপনি ঔষধ দিবেন, রোগীর কাছ থেকে সিমটম নেওয়া শেষ, অ্যানালাইসিস করা শেষ, এবার আপনার কাছে ঔষধ, আপনার কাছে সামনে ওষুধ চলে আসছে, সালফার দিবেন, পালসিটিলা দিবেন নাকি নেট্রামিউর দিবেন, আপনি এখন কনফিউশনে চলে আসছেন যে কি ঔষধ দিবেন। এবার আপনি ম্যাট্রিয়ামেডিকাকে প্রশ্ন করবেন যে আমি কি ঔষধ দিব, কারণ ম্যাট্রিয়ামেডিকা হলো ঔষধের বিপরীতে লক্ষণ সমূহ। যখন আপনি ডিসিশন নিবেন যে আমি তাকে কি ঔষধ দিব, সালফার দিব, আমার কি সালফার দেওয়া উচিত, এই উচিতটাকে শেখার জন্য ম্যাট্রিয়ামেডিকা শিখবেন, তাই না বিষয়টা? কিন্তু যখন আপনি রোগীর কাছ থেকে সিমটম নেবেন তখন আপনার প্রয়োজন রেপার্টরি। বুঝাতে পেরেছি? তো আজকের ক্লাসের মৌলিক সাবজেক্ট এ পর্যন্তই। তারপর এর মধ্যে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা আমরা কি শিখবো এই বিষয়টা যদি আপনারা বুঝতে না পারেন, প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, অবশ্যই স্যার, এখন
একটা তো রেপার্টরি তো লাগবে। এখন রেপার্টরি আমরা কি মার্ফি রেপার্টরি কিনবো স্যার? হ্যাঁ, মার্ফি রেপার্টরি কিনবেন। আর আপনার কাছে মার্ফি এবং ক্যান্ট কম্পিউটারে দুইটা রেপার্টরি থাকতে পারে। মার্ফি এবং ক্যান্ট এই দুইটা রেপার্টরি হলে আপনার আর লাগবে না, এই দুইটা রেপার্টরি যথেষ্ট। জি স্যার। আর ক্যান্টে আর সবকিছু পাবেন না। কম্পিউটারে ক্যান্টে কারণ হলো ক্যান্ট তো লেখা হয়েছে এখন থেকে 125 বছর আগে, তাই না? তো জি স্যার। 125 বছর জি আগে এর মধ্যে অনেক কিছু কিন্তু পরিবর্তন হয়েছে, অনেক কিছু। হ্যাঁ, এই জন্য ক্যান্টে অনেক সময় সবকিছু পাওয়া যায় না, মার্ফিতে আপনি অনেক জি স্যার। কিছুই পাবেন। জি। আর তবে স্যার ক্যানটাও লাগবে বেসিক কম্পিউটার, হিসাবে। জি স্যার, যে জমিও যে সফটওয়্যার এটা কি সব স্যার একসাথে? জমিও সফটওয়্যারে ক্যান্ট আছে, মার্ফি আছে, কমপ্লিট রেপার্টরি আছে। তিনটা রেপার্টরি খুব গুরুত্বপূর্ণ। কমপ্লিট রেপার্টরি বিশ্বের সবচেয়ে বড় রেপার্টরি। জি স্যার। আচ্ছা, যদি আপনাদের ঠিক কারো আছে কোনো স্যার। প্রশ্ন না থাকে, আমাদের টেকনোলজি নিয়ে কেউ কেউ সমস্যায় পড়তেছেন, লগ ইন করতে পারতেছেন না, তারপর আমাদের রেকর্ডেড ভিডিও গুলো দেখতে পারতেছেন না, এই বিষয়টা নিয়ে যদি আপনাদের কারো কোনো কিছু জানার থাকে, আমি আপনাদেরকে হেল্প করবো ইনশাল্লাহ। বা কারো কোনো সাপোর্ট প্রয়োজন হলে আমি এখন আপনাদেরকে এই বিষয়টা দেখাতে পারি। স্যার ওই ভিডিওটা যখন অন করি হ্যাঁ, তখন ওইটা বাফারিং হচ্ছে। হ্যাঁ, এটা বুঝতে পারছি আমি। এটা আমার একটা এখানেও প্রশ্ন হয়। করবো কি ডোজ তবে সম্পর্কে? জি, অবশ্যই। স্যার আমরা ম্যাটেরিয়া মেডিকাতে পড়ি যে সিঙ্গেল ডোজে রোগ সেরে গেছে, আসলে এই ডোজটা সিঙ্গেল দ্বারা কি বোঝানো হয়? এটা কি টোটাল আমরা যে বোতলে 1 গ্রাম শিশিতে ওষুধ দেয় এটাকে, নাকি সিঙ্গেল ডোজ বলতে 1 ফোঁটা ওষুধকে বোঝায়? এটা তো এখনকার প্রশ্ন না, এটা মানে আমাদের আজকের সাবজেক্টের সাথে রিলেটেড প্রশ্ন আচ্ছা না। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, কারণ এইটা বুদ্ধিমানটা একটা বড় আছে তো এই জন্য বলে বড় ফেলাইলাম। প্রশ্ন, এই জন্য এটা এখন উত্তর দেওয়া যাবে না। ওকে স্যার। স্যার, জি, ডিএইচএমএস ওই যে কোর্সে প্রত্যেকদিন আপনি মেসেজ দিচ্ছেন, বাট আমার এখানে শো করছে দিস কন্টেন্ট ইজ নট অ্যাভেলেবল নাও। এটা মোটামুটি আমার সাথে 3 দিন হচ্ছে। এটার কারণ কি, বা এটা কি আমার প্রবলেম কোনো? এইরকম প্রবলেমের কথা তো অন্যরাও বলছেন, কিন্তু আমি তো এটার সাথে এই প্রবলেমটাকে আহ, আমি তো বুঝতে পারতেছি না, কারণ আমি গেলে তো সেখানে দেখতে পারি। আজকে আপনাদের এই কমপ্লেন পাওয়ার পরে আমি অন্য একটা অ্যাকাউন্ট থেকেও গিয়ে দেখলাম যে না, লিঙ্ক গুলো দেখা যাচ্ছে, কন্টেন্ট গুলো দেখা যাচ্ছে। হুম, কিন্তু আপনারা বলতেছেন যে এটা অ্যাভেলেবেল না, তাহলে তো একটা বিপদ, তাই না? স্যার আজকে আমি মনে করছিলাম যে আপনি প্রথম যে আজকে 17 তারিখের যে ক্লাসটা দিছেন, হ্যাঁ, আমি ওইটা প্রথম দেখছি, দেখার পরে দেখলাম যে দিস কন্টেন্ট ইজ নট অ্যাভেলেবেল। এইটা দেখার পরে আমি মনে করছি যে আজকের বোধহয় ক্লাস হবে না। এরকম আমার একটা চিন্তা ভাবনা না, ছিল। এরকম আরো দু একজনে ফোন দিছে। এটা তো আমাদের প্রচারের ক্ষেত্রে এটা একটা সমস্যাই। এটা কেন হচ্ছে সেটাই তো বুঝতে পারছি। স্যার, এই আচ্ছা, প্রবলেমটা অন্য মোটামুটি 2 গ্রুপগুলোতে দিন গেলেও ধরে কি এই হচ্ছে। প্রবলেমটা হচ্ছে? একই প্রবলেম, সেম প্রবলেম স্যার। অন্য গ্রুপেও? হ্যাঁ হ্যাঁ। স্যার আমিও দেখতে পাচ্ছিলাম না স্যার। হুম। তাহলে এখানে লিংকের কারণে কি এমনটা হচ্ছে? বারে বারে প্রতিদিন লিংক শেয়ার করতেছি, এটার কারণেও হতে পারে। এটা ফেসবুকের পক্ষ থেকে কিছু একটা করে দিচ্ছে যে এত লিংক শেয়ার করে কেন। আচ্ছা, আপনারা একটা কাজ করেন, কষ্ট করে এইখানে আপনারা আপনাদের প্রত্যেকের মোবাইল নাম্বারটা লিখে ফেলেন। আমি এই মোবাইল নাম্বার গুলোকে অ্যাড করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিন, সংযোগ করে দিন, তো যেন আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে লিঙ্কটা পেয়ে যান।
জয়ন্ত আছেন? আচ্ছা, এখানে যারা আমাদের ওয়েবসাইটে ঢুকে ফার্স্ট ইয়ার প্রথম বর্ষই যদি আমরা ঢুকি, আমাদের ফার্স্ট ইয়ারের ক্লাস হয়েছে মানে আজকে যেটা হয়েছে এটা আগামী দিন রেকর্ডেড ভিডিওটা থাকবে। যেমন ক্লাস হয়েছে ম্যাথমেটিকা, হ্যাঁ, ম্যাথমেটিকার এই যে এখানে ক্লাসটা যেটা দেখা যাচ্ছে এটা 49 মিনিট। এটাতে গেলে কিছুক্ষণ বাফারিং করে। করে কেন? এটা তো অনেক বড় একটা ফাইল, এটা গুগল ড্রাইভ থেকে আসে, এজন্য একটু বাফারিং করে। যদি এরকম বাফারিং বেশিক্ষণ করতে থাকে তাহলে আপনারা আবার রিলোড দিবেন বলতে আবার ক্লিক করবেন, একবার ক্লিক করে আবার ক্লিক করবেন। হ্যাঁ, তখন এই দেখছেন আমি একবার বাফারিং হয়েছে, আবার ক্লিক করছি, চলে আসছে, ভিডিওটা চলে আসছে, আপনারা এখান থেকে দেখতে পারবেন। এটা একটু করবেন আর কি আপনারা। যখন প্রথমবার যখন দেখেন যে 30 সেকেন্ডের বেশি বাফারিং হচ্ছে, খালি ঘুরতেছে, হ্যাঁ, তখন আপনারা আবার ওইটাতে ক্লিক করে দ্বিতীয়বার আবার এটাকে ওপেন করবেন। তখন আর বাফারিং হবে, ঠিক হয়ে যাবে। ঠিক আছে? তো এইটুকু একটু কষ্ট করতে হবে, কারণ অনেক বড় ফাইল, এটা এখানে আসতে একটু সময় নেয়। একবার ক্লিক করে 10-15 সেকেন্ড বাফারিং করলে আবার ক্লিক করবেন, তারপরে যদি আবার না হয় আবার ক্লিক করবেন। হ্যাঁ, একবার ক্লিক করে অন্তত 10-15 সেকেন্ড দেখবেন, তাহলে আশা করি আর এই সমস্যাটা থাকবে না। স্যার এই ভিডিওটা আমি 30 মিনিট পর পাইছি ক্লিক করতে করতে। এই একবার করে, হ্যাঁ, একবার করে আর আরেকবার করেন, তাহলে পেয়ে যাবেন। হ্যাঁ, আচ্ছা, আরেকটা সাবজেক্ট হলো এখানে এই যে ক্লাসরুমটা আছে না, ক্লাসরুমে মাউসটা নিলে বা মোবাইল ভার্সন থেকেই দেখাই, মোবাইলে গেলে এইভাবে পাবেন। হ্যাঁ, এরকম মোবাইলে এই মেনুটা, এই মেনুর এইখানে ক্লিক করার পর ডান পাশে যে ক্লাসের ডান পাশে এই যে আরেকটা ছোট্ট অ্যারো আছে, এই অ্যারোতে ক্লিক করবেন। অ্যারোতে ক্লিক করে প্রথমে দেখবেন এই যে ড্যাশবোর্ডে ক্লিক করে আপনারা দেখবেন যে আপনারা লগ ইন অবস্থায় আছেন কিনা। যদি লগ ইন অবস্থায় থাকেন তবেই কিন্তু এই ক্লাসের লিঙ্ক গুলো আপনারা পাবেন, নাহলে কিন্তু লিঙ্কে ক্লিক করলেও ঢুকতে পারবেন না। হ্যাঁ, যেমন লগ ইন অবস্থায় যদি না থাকেন, তাহলে ধরুন প্রথম বর্ষে ঢুকলাম, ঢোকার পরে আমরা টিউটোরিয়াল ঠিকই দেখতে পারবো, কোনো সমস্যা নাই, কিন্তু ধরুন পদার্থ ও রসায়ন ক্লাস হয়েছে, এটা 49 মিনিট। এই জীববিদ্যার এই ক্লাসটাতে এখানে ড্যাশবোর্ডে আপনি লগ ইন অবস্থায় না থাকেন, আপনাদের কারো যদি লগ ইনে প্রবলেম হয় তাহলে আমাকে এই ক্লাস টাইমে ফোন দিবেন না, এমনিতে দিনের বেলা ফোন দিবেন 11টার পর, 11টা থেকে রাত 8টার মধ্যে আমাকে ফোন দিবেন। আমি যদি পেশেন্ট দেখা নিয়ে ব্যস্ত থাকি, হয়তো বললাম যে ব্যস্ত আছি, তাহলে আমি আপনাদেরকে সাপোর্টটা ঠিকঠাক করে দিব। যেমন এটা এখানে বাফারিং হচ্ছে, আপনারা মোবাইলে হলে এখানে মোবাইলের এই জায়গায় এই যে এই জায়গাটাতে ক্লিক করলে এটা ব্লক হবে। দেখবেন যে মোবাইলের নিচে আছে কি বলে, এই মোবাইলের নিচে একটা গো বাটন আছে, গো বাটনে ক্লিক করলে এটা আবার যাইতে থাকবে। আচ্ছা, ঠিক আছে তাহলে। আসসালামু আলাইকুম স্যার।
রবিন মার্ফির রেপার্টরি কি অ্যাভেলেবেল পাওয়া যায় বাংলাদেশে?